প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় বিনিয়োগ, বাণিজ্য এবং এলডিসি গ্রাজুয়েশন। এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে অতিথি হয়ে উপস্থিত হয়েছেন অর্থনীতি বিশ্লেষক মাজেদুল হক। জনাব মাজেদুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা জানি যে দেশের অর্থনীতি কোন অবস্থায় রয়েছে সেটি নিয়ে যারা অর্থনীতি নিয়ে কাজ করেন, দেশের ভেতরে দেশের বাইরে সরকারে যারা আছেন, সবাই একটু উদ্বেগ, উৎকণ্ঠা, চিন্তার মধ্যে রয়েছে। বিশেষ করে বিনিয়োগ এবং ব্যবসার সাথে যারা জড়িত, আমাদের অভ্যন্তরীণ উদ্যোক্তা যারা, তাদের মধ্যে নানান দুশ্চিন্তা কাজ করছে। কেন বিনিয়োগ বাড়ছে না, কেন বাণিজ্য, অভ্যন্তরীণ বাণিজ্য বা আন্তর্জাতিক বাণিজ্য যে তালে বাড়বার কথা সেটি কেন বাড়ছে না, এবং এই যে এলডিসি গ্রাজুয়েশন, আমরা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে আমরা মধ্য আয়ের দেশে যে তালিকা, সেই তালিকায় প্রবেশ করতে চাই, সেখানটাতে নিয়ে এখন নতুন আলোচনা তৈরি হয়েছে এবং ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের মধ্য থেকে এই এলডিসি গ্রাজুয়েশনের যে সময়সীমা সে বেঁধে দেওয়া আছে আন্তর্জাতিক সংগঠনের পক্ষ থেকে। সেখান থেকে কিছুটা বিলম্বিত করবার বা এটিকে আরও সময় বাড়িয়ে নেবার জন্য সরকারের বিভিন্ন পর্যায়ে, সরকার এমনকি আগামী দিনের নির্বাচিত সরকারে যারা রোল প্লে করতে পারে বা যেসব রাজনৈতিক দল বৃহৎ রাজনৈতিক দল বলে পরিচিত, তাদের দ্বারে দ্বারেও কিন্তু আমরা ব্যবসায়ীদের ঘুরতে দেখছি। তো কেন এই পরিস্থিতি, সেটি নিয়ে আজকে আমরা আলোচনার সূত্রপাত করতে চাই। জনাব মাজেদুল হক, আমরা রাজনৈতিক অনিশ্চয়তার কথা বলছি। জি, সেই রাজনৈতিক অনিশ্চয়তা এবং ব্যবসা বাণিজ্য, এটিকে আসলে ব্যবসা বাণিজ্য বা বিনিয়োগে রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক অনিশ্চয়তার যে কথাটি এসছে, এটিকে আপনি কিভাবে দেখছেন? জি, দেখুন, যে আমার একটা গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়েই অন্তর্বর্তী সরকার এখন দেশ শাসন করছে এবং সামনের দিনে হয়তো প্রসপেক্ট গভর্নমেন্ট আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে। কিন্তু এই যে এক বছরের অধিক সময় ধরে যে রাজনৈতিক অস্থিরতার ভিতর দিয়ে আমরা চলেছি, এবং এইটার যে প্রভাব, অর্থনীতিতে যে প্রভাব, সেটা কিন্তু আমি স্বল্প সময়ের প্রভাব নয়, এটা কিন্তু একটা দীর্ঘস্থায়ী প্রভাবে রূপ নিয়েছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে রাজনৈতিক অস্থিরতা হলে যেটা হয়, সেটা তো বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি হয় না। একটা দেশের কর্মসংস্থান নির্ভর করবে, কর্মসংস্থানের সুযোগ নির্ভর করবে বিনিয়োগের উপরে, প্রাইভেট সেক্টর অ্যাক্টিভিটিজের উপরে। একটা দেশের দারিদ্র্যের হার কমবে, সেটাও বিনিয়োগের উপরে। আচ্ছা, তাহলে আমার কিছু সূচক আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারলেও, সেটা রপ্তানি আয় বলেন, সেটা রেমিটেন্স বলেন, সেটা বৈদেশিক মুদ্রার মজুদ বলেন, কিন্তু আমার যে সামাজিক বলেন এবং আমার যে অন্যান্য যে সূচকগুলো রয়েছে, সাধারণ মানুষ যেটা নিয়ে বেঁচে থাকতে চাই, সেই সূচকগুলোর অবস্থানের দিক থেকে আমরা একটা নাজুক অবস্থার ভিতর দিয়ে চলছি। আপনার বিগত এক বছরে আপনার 300-400 হয়তো শিল্প কারখানা বন্ধ হয়েছে এবং ব্যাংকিং ফ্যাসিলিটিসও তারা পায় নাই, এবং বাংলাদেশ ব্যাংক বলেন এবং উদ্যোক্তা বলেন, বড়োয়াররা বলেন, তাদের সাথে একটা নেগোসিয়েশন চলমান রয়েছে। সেই নেগোসিয়েশনগুলো হয়তো সেটেলমেন্টও এখনো পর্যন্ত যেতে পারে নাই, যার কারণে যেটা হয়েছে শিল্প উৎপাদন বন্ধ হওয়ার পাশাপাশি যেটা হয়েছে আপনার গ্যাসের সংকট, আপনার জ্বালানির সংকট, সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে যেটা হয়েছে অর্থনীতি সামনের দিকে যে চলবে, এই অর্থনীতির চাকাটা ঘোরানোর জন্য যেটা দরকার, সেই সূচকগুলো আসলে আমি এখনো পর্যন্ত আমি উন্নত সূচক দেখতে পাচ্ছি না। এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে এই প্রভাবটা কিন্তু দীর্ঘস্থায়ী প্রভাব। অলরেডি অর্থনীতিতে ক্রাউডিং আউট ইফেক্ট শুরু হয়ে গেছে। এর মানে হচ্ছে যে, আমি যদি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে একটু সহজ করে দিই, এটা মানে হচ্ছে যে আপনার ঋণ সুবিধা তো পাচ্ছে না, আপনার সাধারণ উদ্যোক্তারা তো ঋণ সুবিধা পাচ্ছে না, গভর্নমেন্ট ঋণ নিচ্ছে বেশি, আপনার বাজেট সহায়তা নেওয়ার জন্য, বাজেট ফাইন্যান্সিং করার জন্য, বাজেট ঘাটতি পূরণ করার জন্য ব্যাংকিং খাত থেকে হয়তো গভর্নমেন্ট ঋণ নিচ্ছে বেশি, এতে করে প্রাইভেট খাতে ঋণ
প্রবৃদ্ধি হচ্ছে না, ঋণ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে, এতে করে বিনিয়োগ বাড়ছে না, কর্মসংস্থান হচ্ছে না, ক্রাউডিং আউট ইফেক্ট বলা হয় এটা অর্থনীতিতে। এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং এটার সাথে আবার নতুন করে যোগ হয়েছে যে মানে এই চ্যালেঞ্জগুলোকে কেন্দ্র করে আমরা এখন এলডিসি গ্রাজুয়েশন, আবার এই চ্যালেঞ্জগুলো শুরু হয়েছে যে আমরা এলডিসি উত্তরণ করবো কিনা, আমরা স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে কি আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করবো কিনা, এটা নিয়ে একটা ডিবেট চলছে। এটা ব্যবসায়িকদের ভিতরে ডিবেট চলছে এবং 15 থেকে 16টা ব্যবসায়িক সংগঠনও তারা দাবি উত্থাপন করেছে যে আমাদেরকে এটা পিছিয়ে দেওয়ার জন্য। বাট বাস্তবতা কি বলে আসলে, আমরা ওনারা কি বলছে, সরকার রাষ্ট্র কি চাচ্ছে, সেটার ভিতরে আমাদের একটা ব্যালেন্সিং থাকতে হবে। ব্যবসায়ীরা বলছে যে আসলে আমাদের রপ্তানি তো কমে যাবে, আমরা প্রণোদনা সুবিধা পাবো না, এই বিষয়গুলো ব্যবসায়ীদের চাওয়া। সরকার রাষ্ট্র কি হারাবে, রাষ্ট্র হয়তো বৈদেশিক ঋণের সুদ তাকে বেশি পরিমাণে দিতে হবে, সফট লোন শেয়ার পাবে না, বৈদেশিক সহায়তা পাবে না। তাহলে রাষ্ট্রের একটা বিষয় রয়েছে আর ব্যবসায়ীদের একটা চাওয়া রয়েছে, তার দুইটা চাওয়াকে ব্যালেন্সিং করে আমরা কোন দিকে আসলে এগিয়ে যাব। আপনি যেটি বলছেন যে সংকটের গুলো বা রাষ্ট্র বঞ্চিত হবে বা ব্যবসায়ীরা বঞ্চিত হবে, তাহলে কি যারা সিদ্ধান্ত নিয়েছিল যে এলডিসি উত্তরণ বা এলডিসি গ্রাজুয়েশনের জন্য যারা সিদ্ধান্ত নিয়েছিল বা বিগত সরকার, তারা কি এই বিষয়গুলো ভাবেনি? হ্যাঁ, দেখেন বিগত সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা আসলে তো এসছে যে আপনার সিডিপি কমিটি থেকেই, সেন্টার ফর ডেভেলপমেন্ট কমিটি থেকেই তো এসছে জাতিসংঘের। এখন তারা কি সিদ্ধান্ত নিয়েছে 2018 সালে দেখছে, 2021 সালে তো তারা সূচকগুলো দেখছে, 3টা সূচকই তো তারা দেখছে। তাহলে সেই সূচকটা গভর্নমেন্ট ওই সময় ছিল, পলিটিক্যাল গভর্নমেন্ট ওই সময় ছিল পলিটিক্যাল। এখন হয়তো বলা হচ্ছে যে মাথাপিছু আয় আমরা বিভিন্নভাবে বাড়িয়েছি, জিডিপি আমরা বিভিন্নভাবে দেখিয়েছি, এখন এটা আলোচনার ভিতরে এসছে। তখন এটা আলোচনার বাইরে ছিল, তখন হয়তো সরকার এটা বিভিন্নভাবে ম্যানিপুলেশন হয়তো হয়েছে বা দ্বিমত পোষণ করছে। আমরা যারা অর্থনীতি নিয়ে কথা বলি, আমরা ডাটা অ্যানালাইসিস করে আমরা দ্বিমত পোষণ করছি এখন। বাট তখন কিন্তু আগে কিন্তু দ্বিমত পোষণ করা হয় নাই কেন, একটা বিষয়। দ্বিতীয় নম্বর কথা হলো যে পরিসংখ্যানগত বিভ্রাট, তথ্যগত বিভ্রাট বাংলাদেশে সবসময় ছিল 72 সালের পর থেকে, এবং এখনো পর্যন্ত যে নাই সেটাও আমি বলতে পারছি। আমি এখনো যে নাই তা বলা যাবে না, কারণ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো একটা তথ্য দিচ্ছে, বাংলাদেশ ব্যাংক একটা তথ্য দিচ্ছে। সেটির স্ট্র্যাটেজি এক একজনের তথ্য সংগ্রহ করবার স্ট্র্যাটেজি এক এক রকম। তো সেই ক্ষেত্রে তো প্রতিষ্ঠান ভেদে সেটি হতেই পারে, কি কোনটা কিভাবে নেবেন সেটি তো আপনার ব্যাপার। এখন এই এক এক রকম তথ্য সেটি কি আলোচনার কেন্দ্রতে আসতে পারে? হ্যাঁ, এখন সেটা আলোচনার কেন্দ্রতে চলে এসছে তো। এবং আমি যেটা বলতে চাই সেটা, ওই সময় যে পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল তারা তো প্রিপারেশন নিতে পারত। আমার যেটা হয়েছে যে 2 দশক ধরে তো আমি রপ্তানি বৈচিত্র্য আনতে পারিনি, আমি পণ্যের বৈচিত্র্য আনতে পারিনি, তাই না? তাহলে 2 দশকে যেটা পারিনি, আমি সামনে 15 মাসে কতটুকু আমি পারবো সেটা একটা। এখন বিভিন্ন সংগঠন বলছে যে হ্যাঁ আমি এখন আমি ফ্রি ট্রেড চুক্তি করতে যাচ্ছি, মুক্ত বাণিজ্য চুক্তি করব, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করব, আমি আমার মানব সম্পদকে আমি উন্নয়ন করব, দক্ষ মানব সম্পদ গড়ে তুলব। কিন্তু এটা কি 15 মাসে সম্ভব কিনা? কারণ এটা হচ্ছে রাষ্ট্রেরও একটা দায় দায়িত্ব রয়েছে, প্রাইভেট সেক্টরের একটা দায় দায়িত্ব রয়েছে। 15 মাস কেন? এটা তো বেসরকারি খাত থেকে বলছে 3 বছর, 6 বছর, 5 বছর, এক এক সংগঠনে এক এক সময় বাড়িয়ে চাইছে। 15 মাসের কথা আসছে কেন? না, 15 তারা বলতেছে যে 15 মাস আর সময় আছে। তাহলে 15 মাসে আমরা আর কি ডেভেলপ করবো, যেখানে আমরা 2 দশকে আমরা এফটিএ চুক্তি করতে পারিনি ভুটান বাদে, আমরা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করতে ব্যর্থ হয়েছি, আমরা দক্ষ মানব সম্পদ তৈরি করতে ব্যর্থ হচ্ছি। তাহলে আমরা আর 15 মাসে আর কি সুযোগ? সেজন্য তারা হয়তো বলছে যে আমরা 3 বছর পিছিয়ে নিতে চাই, 2032 সালে হলে সুবিধা হবে। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল 2024-এ, কিন্তু 2024 থেকে আসলে 2026-এ, 2026-ও আবার হচ্ছে। একটা বিষয় কি জানেন, যে রাষ্ট্রের একটা ইমেজ আর একটা হচ্ছে যে ব্যবসায়ীদের একটা চাওয়া। এখন রাষ্ট্রের ইমেজটাকে যদি আমি বৃদ্ধি করতে চাই, তাহলে আমার এলডিসি গ্রাজুয়েশন কিছু চ্যালেঞ্জ আমার থাকবে, তারপরও আমার সামনে এগিয়ে যাওয়া উচিত। তার কারণ হচ্ছে যে দেখেন যে আজকে আমার পাসপোর্টের যে শক্তিটা, বাংলাদেশের পাসপোর্ট কোন লেভেলে আছে, কোন মর্যাদায় রয়েছে, এটা আমাকে এটা দেখার বিষয়। তা আমি উন্নয়নশীল যদি আমি যেতে পারি, তাহলে তো আমার এফডিআই বাড়বে। আচ্ছা, তা আমার ক্রেডিট রেটিং বাড়বে, একটা দেশের ক্রেডিট রেটিং বাড়বে। ক্রেডিট রেটিং যখনই বাড়বে তখন আমার বিনিয়োগ বেড়ে যাবে। সুতরাং আমার মর্যাদা বেড়ে যাচ্ছে। আমার স্বল্প সময়ের জন্য যদি চ্যালেঞ্জগুলো অন্যভাবে যদি আমি ঘাটতি পূরণ করি, হ্যাঁ এক্সপোর্ট আর্নিং আমার কমে যাবে, আমি প্রবাসী বাজার আমি এক্সপানশন করি, আমি রেমিটেন্স সেখানে বাড়াই, সেই জায়গাগুলোতে আমাদেরকে। ধন্যবাদ জনাব মাজিদুল হক। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন
BISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির, বিশিষ্ট অর্থনীতিবিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমরা যে আলোচনা করছিলাম যে এই যে আমাদের আজকের আলোচনার বিষয় বিনিয়োগ, বাণিজ্য এবং এলডিসি গ্রাজুয়েশন, আপনি এই প্রেক্ষিতটাকে কিভাবে দেখছেন? আসলে আমাদের বিনিয়োগ পরিস্থিতি কোথায় আছে? আমাদের বাণিজ্য এখন যে এলডিসি গ্রাজুয়েশনের ক্ষেত্রে সবচেয়ে এখন বড় বাধা, বা যারা এই জায়গাটাতে বাদ সাধতে চাইছেন তারা ব্যবসায়ীরা, কেন, কারণটা কি? হ্যাঁ, কারণ আসলে বহুমাত্রিক। এখানে আমাদের তো একটা ব্যবসায়িক স্বার্থ রয়েছে, মানে আমরা যে এক্সপোর্টটা করছি প্রায় 38টা ডেস্টিনেশনে আমরা বিভিন্ন রকমের সুবিধা পাচ্ছি। এর মধ্যে ভারত, চীন যেমন রয়েছে তেমনি করে কিন্তু রাশিয়ার কাছ থেকে আমরা সুবিধা পাই, এবং একই সঙ্গে উন্নত যে দেশগুলো আছে তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বাদে মোটামুটি ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাপানের কাছ থেকে পাচ্ছি আমরা, নিউজিল্যান্ড থেকে পাচ্ছি, আবার এদিকে কানাডা থেকে পাচ্ছি, এবং ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে কিছু দেশ আছে ইউরোপের, তো তাদের কাছে কিছু কিছু সুবিধা আমরা পাচ্ছি। তো এগুলো সব যদি বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে আমাদের রপ্তানিতে বড় একটা গন্তব্য জুড়েই কিন্তু আছে এই যে এলডিসির যে সুবিধা, এর মধ্যে এভরিথিং বাট আর্মস যেমন আছে তেমনি করে এই একই রকমের সুবিধা কিন্তু আমরা পাচ্ছি। ডিউটি ফ্রি সুবিধাও পাচ্ছি। হ্যাঁ, ডিউটি ফ্রি পাচ্ছি, তবে ডিউটি ফ্রি যেটা সেটা সবচেয়ে বেশি আমরা পাই কিন্তু কয়েকটা জায়গায়। একটা হচ্ছে ভারত, যেখানে প্রায় শতভাগ, এবং একই সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য, আর কিছু কিছু আছে যেমন কানাডা একটা ভালো আমাদের বাজার। তো এই সমস্ত জায়গাতে আমাদের সুবিধা কিছু কিছু বহাল থাকবে আর কিছু কিছু থাকবে না। এখন যদি আমরা একটু দেখি যে আমাদের আসলে রপ্তানির, বিশেষ করে পণ্য রপ্তানির যে জায়গা, সেগুলোর মধ্যে 80% সেটি হলো এক ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য, এবং এর পাশাপাশি যদি আমরা ধরি ভারত বা জাপান, এটা মিলে এর পাশাপাশি যুক্তরাষ্ট্র। তো এখন যুক্তরাষ্ট্রের বাজারে তো আমরা কিছুই পাচ্ছি না, সেখানে 18% রপ্তানি করছি আমরা। তো বাকি যেগুলো আছে সেগুলোতে আমরা, বিশেষ করে যে যুক্তরাজ্যের বাজার সেখানে 10%, আর যে ইউরোপিয়ান ইউনিয়নের বাজার, এই দুটো মিলে 56%, যেটার সুবিধা আমরা পাবো কিন্তু 2029 পর্যন্ত, মানে 26-এ যখন আমরা গ্রাজুয়েশন করবো। আর কানাডার ক্ষেত্রে কিছু টেকনিক্যালিটি আছে, ওইখানে কিন্তু পরিষ্কার নেই যে আমরা কি পাবো কি পাবো না। হ্যাঁ, আর এদিকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, তাদের কিছু পিকুলিয়ার কিছু সিস্টেম আছে তাদের লতে, সেটা অনুযায়ী আসলেই কবে আমাদের সুযোগ সুবিধা তারা বন্ধ করবে সেটা আইন করে তাদের করতে হবে। কোনো ঘোষণা নেই এখন। হ্যাঁ, এখনো পর্যন্ত ঘোষণা নেই। চীনের ক্ষেত্রে যেটা হয়েছে যে চীন আমাদের 3 বছর পর্যন্ত চালিয়ে দিতে পারে, কিন্তু ভারত একেবারে সুবিধা দেবে না আমাদের, এখন তাদের আইনে এটা বলে না। তো আইনে বলে না, তাদের চরিত্রও বলে না। এখন আছে, তারা তো জাতীয় স্বার্থ এমন ভাবে রক্ষা করে যে তারা কিন্তু পৃথিবীকে জানান দেয় যে আমরা রক্ষা করছি। এই যে আজকে চাল নিয়ে যেটা হলো, তারা কিন্তু বলে দিয়েছে যে ওই চাল রপ্তানি করতে গেলে তাদের অনুমতি দিতে হবে, তা আগে কিন্তু এটা ছিল না। তো এখন এই হচ্ছে আমাদের বাস্তবতা। সেই বাস্তবতায় আসলে আমরা কোন অবস্থাতে আছি, এখন কতগুলো বিতর্ক ইতিমধ্যে তৈরি হয়েছে যে এই যারা রপ্তানিকারক তাদের মধ্যে, যে ব্যবসায়ী সংগঠনের মধ্যে 15টা তারা বলেছে যে আসলে 3 থেকে 6 বছর আমাদের একটু পিছাতে হবে। 2018 সালে যখন আমাদের প্রথম গ্র্যাজুয়েশনের অ্যাপ্রুভালটা এলো, তার আগের পলিটিক্সটা আমাদের একটু দেখতে হবে। তখন কিন্তু সরকার বারবার চাইতো যে একটা ধরেন বিশ্ব দরবারে আমাদের একটা মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য একটা হয়তো ইন্ডিকেটর, সেটা হচ্ছে যে আমরা উন্নয়নশীল দেশের কাতারে যাব। তখন যেটা দেশের কাতারে ঢুকবো, হ্যাঁ, উন্নত দেশের কাতারে যাব আমরা 2041-এ। তখনকার আসলে মূল সুরটা কি ছিল আপনি একটু খেয়াল করে দেখবেন যে তখন যারা ব্যবসায়ী, বা গত বছর পর্যন্ত আমরা যাদেরকে ব্যবসায়ী দেখেছি, তারা আসলে রাজনীতিবিদ, তারা নেতৃত্বে যাদেরকে, হ্যাঁ, তারাই আসলে এমপি, তারাই মন্ত্রী, তারাই উপদেষ্টা, তারাই মেয়র, সবকিছু তো তারাই ছিল, মানে ব্যবসাটা ছিল নামকা ওয়াস্তে আর কি তাদের। এখন পার্লামেন্টে সম্ভবত 65% তারাই ছিলেন। সুতরাং যত নিয়ম কানুন হতো বা নীতি হতো, আইন হতো, সবকিছুতে তারা হ্যাঁ বলতেন, এবং এই সময়টাতে তারা কিন্তু বাধা দেননি। কিন্তু এখন যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখন কিন্তু সার্ফেসে আসছে যে আমরা প্রস্তুত নই, তারা তখন বলেছে আমরা প্রস্তুত। এই যারা বলছে প্রস্তুত নই, তাদের মধ্যেই তো হ্যাঁ বলবার অনেক লোককে এখন নই বলবার তালিকায় দেখছি। তার কারণ তারা এখন কিন্তু স্বাধীনভাবে কথা বলতে পারছেন, আগে পারতো না, আগে পারতেন না। আমাদের এই জিনিসটা বুঝতে হবে। আর এই যে স্ট্যাটিস্টিক্স নিয়ে আমরা যে কথাবার্তাগুলো বলছি, এত সন্দেহ তৈরি হচ্ছে। আগে তো বিশ্বব্যাংক বলতো, আগে IMF, ADB তারা বলতো যে না, আমাদের প্রবৃদ্ধির তথ্য ঠিক নেই, দারিদ্র বিমোচনের যে তথ্য আমরা উপস্থাপন করছি সেটা ফুলিয়ে ফাবিয়ে দেখানো। হ্যাঁ, তখন আমরা তাদের কথায় কিন্তু কান দেইনি। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অর্থনীতির অবস্থা ভালো নয়। এই অন্তর্বর্তী সরকার যে খাতে হাত দিচ্ছে সেই খাতে দেখছে ভালো অবস্থা। মানে এটি কি অন্তর্বর্তী সরকারের দায়? না, এটা দায় তো তাদের নয়, তারা তো সংস্কারের জন্য হাত দিচ্ছে। দেখা যাচ্ছে যে ওর মধ্যে আসলে যা গল্প বলা হয়েছিল সেগুলো ঠিক নেই। এখন আমাদের তো বুঝতে হবে যে আমাদের অবস্থাটা কেমন, এর তো আমরা সবাই জানি। কিন্তু তারপরেও কেন যে তথ্য বা যে উপাত্তগুলো উপস্থাপন করা হয়েছে, তৈরি করা হয়েছে সেই আগের সময়টাতে, সেইটার উপরে ভিত্তি করে আমরা কেন
এখনো এলডিসি গ্র্যাজুয়েশন যাচ্ছি, এটা কিন্তু মৌলিক প্রশ্ন, সেটা সমাধান দরকার। বিশ্বের সবাই জানে, সমস্ত দেশই জানে যে বাংলাদেশ অবস্থা খুব একটা ভালো নয়। হ্যাঁ, এখন এই মুহূর্তে কিন্তু জাতিসংঘ থেকে যে অনুরোধটা করা হয়েছে যে আমাদের প্রস্তুতি আছে কিনা সেটা তারা জানতে চায়, দেওয়ার জন্য বলেছে, এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে প্রতিবেদন তাদেরকে দিতে হবে। আমরা কাজ করছি, হ্যাঁ, আমরা তো বলতেই পারি যে আমরা প্রস্তুত নই, তার কারণ যারা রপ্তানি করবেন তারা তো ভয়ের মধ্যে আছেন যে কি অবস্থা দাঁড়াবে আমাদের। এখন এই বিষয়টা আমাদের আমলে নেওয়া উচিত। স্বাধীনতার 54 বছর 55 বছর হচ্ছে, আমাদের ব্যবসায়ীদের ভয় কাটবে কবে? না, ব্যবসায়ীরা সুবিধার উপরে তো দাঁড়িয়ে আছেন। এই যে আমাদের যে এলডিসি স্ট্যাটাস, সেটার কারণে কিন্তু পুরো গার্মেন্টস সেক্টরটা দাঁড়িয়েছে। ওই সুবিধাটা না থাকলে আমরা পাট রপ্তানি করতাম, আমরা স্বাবলম্বী হতে পারবো না। না, এখন আসলে বিজনেস ডিপেন্ড করে হচ্ছে ইনসেন্টিভের উপরে। সারা পৃথিবীতে বিনিয়োগ, ব্যবসায়গুলো সবকিছুই আসলে সুবিধার উপরে দাঁড়িয়ে থাকে। এই কারণেই কিন্তু এই মুক্ত বাণিজ্য অঞ্চল হয়, তার কারণ তখন কিন্তু এই যে ডিউটি সেগুলো উঠে যায়, তাই না? এই অনেকটাই কিন্তু আমরা কোনো মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করিনি, কিন্তু তারপরেও শুধুমাত্র এলডিসির কারণে সুবিধাটা পেয়েছি আমরা ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে। বাট আমরা অনেক ফ্রি ট্রেড এগ্রিমেন্টের গল্প শুনেছি, কিন্তু বাস্তবে কোনোটি এখন পর্যন্ত। বর্তমান অন্তর্বর্তী সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছে, এর মধ্যে আমি মনে করি যে খুব দ্রুত আমরা বেশ কিছু চুক্তি দেখতে পাবো। ধন্যবাদ জনাব মাহফুজ কবির। আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয় বিনিয়োগ, বাণিজ্য এবং এলডিসি গ্রাজুয়েশন। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন, আগেই আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। রয়েছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ, গবেষণা পরিচালক BISS, এবং রয়েছেন অর্থনীতি বিশ্লেষক মাজেদুল হক। আমি আবার একটু জনাব মাহফুজ কবির আপনার কাছ থেকে আসতে চাই, বিষয়টি একটু আমার দর্শকদের জন্য আর একটু স্পষ্ট করতে চাই। এই যে বলা হচ্ছে 31 অক্টোবরের মধ্যে এই যে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি CDP যেটিকে বলে থাকি, তাদেরকে জানাতে লাগবে বাংলাদেশের অবস্থান। ধরে নিলাম বাংলাদেশ বলল যে আমরা রাজি, আমাদের ব্যবসায়ীরা বা বিভিন্ন পর্যায় থেকে নেতিবাচক অবস্থান রয়েছে, তারপরে যদি সরকারের পক্ষ থেকে কোনো কারণে বলা হয় যে রাজি, তাহলেই কি তারা দিয়ে দেবে আমাদেরকে? হ্যাঁ, না, বাংলাদেশ যদি বলে, মানে দুটো সিনারিও আছে। একটা হচ্ছে যে বাংলাদেশ বলবে মানে আনুষ্ঠানিকভাবে যে আমরা প্রস্তুত নই পুরোপুরিভাবে, এবং ব্যবসায়ীদের মধ্যে ভয় আছে, আমরা অনেক সংস্কারের কাজ করছি, তো একটু সময় লাগবে আমাদের। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এটা আসলে ইকোসকে যাবে। হ্যাঁ, তো ইকোসকটা হচ্ছে যে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ওদের, তো ওইটাতে ওরা নিজেরা একটু আলোচনা করবে, এবং সেইখানকার মেম্বারদের 51% ভোট পেতে হবে আমাদের দিকে। হ্যাঁ, তো আর একই সঙ্গে আমাদের এরপরে যাবে, মানে 51% ভোট পেতে হবে আমাদের সময় বাড়িয়ে দেওয়ার জন্য, আর একই সঙ্গে এটা সাধারণ পরিষদে যাবে, এবং সাধারণ পরিষদ থেকে এটা মানে চূড়ান্ত অনুমোদন পায়। তো সেখানে ওই 51% ভোট লাগবে, মানে প্রায় 98টার মতো দেশ আর কি তাদের আসলে বাংলাদেশের পক্ষে ভোটাধিকার প্রয়োগ করবে। এখন একটা কিন্তু এখানে সুবিধা আছে, সেটা হলো যে এলডিসির একটা গ্রুপ আছে। হ্যাঁ, এবং সেটা সবসময় বাংলাদেশের পক্ষে কাজ করছে বিভিন্ন সময়ে। বাংলাদেশ নেতৃত্ব দিয়েছে বিভিন্ন এলডিসি, হ্যাঁ, এলডিসি গ্রুপের নেতৃত্ব দিয়েছে বিভিন্ন জায়গাতে, শুধুমাত্র জাতিসংঘে নয়, বরং WTO-তে আমরা কিন্তু এটা করেছি, আমাদের উজ্জ্বল একটা ভূমিকা আছে, এবং সেইখানে এখন দেশের সংখ্যা 100টার উপরে। এটা একটা অপরচুনিটি। আর একটা অপরচুনিটি আছে, সেটা হলো, এবং একটা মানে সুযোগ আছে আমাদের, আর সেটা হচ্ছে যে এলডিসি গ্রাজুয়েশন তো আরো কয়েকটা দেশ হচ্ছে। এখন বাংলাদেশ এবং নেপালের পরিস্থিতি কিন্তু একই রকম, তার কারণ বাংলাদেশ যেরকম 1 বছর আগে এখানে গণঅভ্যুত্থান হয়েছে, নেপালে কিন্তু অতি সম্প্রতি হয়েছে, এবং দুটো দেশের অবস্থায় কিন্তু অনেকটা। এখন জয়েন্টলি যদি তারা অ্যাপিল করে, উজ্জ্বল সম্ভাবনা আছে এটা পিছানোর, সময় বাড়িয়ে দেওয়ার। তো এই জায়গাটাতে আমরা যদি এখানে অ্যাপ্রোচ করতে পজিটিভলি যাই, তাহলে সেই ক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবং শুধুমাত্র কিন্তু এই গ্রুপ নয়, এলডিসি গ্রুপই নয়, বরং আরো অন্যান্য দেশ আমাদের এই সাপোর্ট দিতে পারে, তার কারণ তাদেরও সাপোর্ট দরকার হয়, বাংলাদেশের ভোটের দরকার হয়। সুতরাং এই যে কূটনৈতিক বিষয়গুলো, সেগুলো বুঝতে হবে আমাদের। যদি আমরা একটু চেষ্টা করি তাহলে কিন্তু এটা পেতে পারি। তবে পেলেই যে সব সমস্যার সমাধান হবে এটা নয়, তবে আমরা যদি কিছু সময় পাই, অন্তত 3 বছরও পাই, তাইলেও ব্যবসায়ীরা কিন্তু তাদের এই যে জায়গাগুলো তখন গুছিয়ে নিতে পারবে। ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে আলোচনায় জনাব মাজেদুল হক, আমরা এই অন্তর্বর্তী সরকারের সময় ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ব্যবসা ঝিমিয়ে গেছে, ব্যবসায় গতি নাই, ব্যবসায় এগোচ্ছে না। আপনিও এর আগে আলোচনায় বলছিলেন যে কাঙ্ক্ষিতভাবে ব্যবসার প্রবৃদ্ধি ঘটছে না। এটি কি পুরোটাই এই অন্তর্বর্তী সরকারের দায়, না তাদের ব্যর্থতা, না তাদের অযোগ্যতা, বা তারা ব্যবসায়ীদেরা এই সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছে না? কারণটা কি? দেখুন, যে বিগত রাজনৈতিক সরকারের সময় পার্লামেন্টে তো
60% বেশি ব্যবসায়ীরা ছিলই, এবং মাহফুজ ভাই যে কথাটা বললো যে পলিসি মেকিং জায়গাগুলোতে আসলে তারাই ছিল, ভোটিং সংখ্যাগরিষ্ঠ জায়গাতে তারাই ছিল। তা বিষয়গুলো হয়েছে কি জানেন, যে ট্রেড রিলেটেড যে ইস্যু, অর্থনীতি রিলেটেড যে ইস্যু, ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করার জন্য যে ইস্যু, সমস্ত ইস্যু তো একটা ভোটিং ছিল এক সময়। তা এই ইস্যুগুলোকে পরে দেখা গেছে যে আমরা আসলে ভুল পথে চলেছি, আমরা ডাটা ম্যানিপুলেশন থেকে শুরু করে আমরা ভুল পথে চলেছি, এবং আমাদের যে পলিসিগত যে বিষয়গুলো ছিল অনেক নীতি নির্ধারণী জায়গাগুলোতে আসলে তারাই থাকতেন, যেহেতু পার্লামেন্টের পিপুল তারাই থাকতেন। থাকার পরে দেখা যাচ্ছে যে কিছু দেশকে খুব বেশি পরিমাণে সুবিধা দিতে হয়েছে, কিছু দেশকে আপনার সেটা বল ট্রান্সশিপমেন্ট ডিল করা হয়েছে। কিছু দেশ বলতে কার কথা বলছেন? হয়তো বা আপনার অনেক দেশ আছেন, যেরকম ভারতের সাথে আমাদের ট্রান্সশিপমেন্ট ডিল হয়েছে, তাই না? তা ভারতের সাথে যে ট্রান্সশিপমেন্ট ডিল হয়েছে, ভারতের সাথে নেপালে আমরা রেল লাইন কানেক্টিভিটি করেছি, অনেক বন্ধ রেল লাইন আমরা পুনরায় চালু করেছি। তা এগুলো তো ছিল একটা পার্লামেন্টের একটা সাবজেক্ট ছিল, আসলে আমরা কি করতে যাবো, তো সেখানেই তো নীতি নির্ধারণ। মানে আপনি বলছেন ওই ডিলগুলো অসম ডিল ছিল? না, ওই যে ডিলগুলো ছিল সেই ডিলগুলো তো অসম ডিল না। নেপালের সাথে যেটা আমাদের যে ডিলটা হয়েছে এটা আমাদের দরকার ছিল, এর কারণ আঞ্চলিক সংযোগ বাড়ানোর জন্য, আপনার রিজনাল কানেক্টিভিটি বাড়ানোর জন্য এটা আমাদের দরকার ছিল, বাণিজ্যের স্বার্থের এটা দরকার ছিল। কিন্তু ডিলটা যদি আপনার মানে অর্থনৈতিক স্বার্থ না হয়ে যদি আপনার রাজনৈতিক স্বার্থ পূরণ করে, তাহলে তো সেই ডিলটা আসলে দেশের জন্য ভালো হবে না, ভালো হয় না। তার যে বিষয়গুলো দেখা যাচ্ছে এখন অন্তর্বর্তী সরকার দায় আমি দিব না, কারণ অন্তর্বর্তী সরকার উনি তার সংস্কার কাজে হাত দিয়েছে, উনি তার গভীরতা দেখছে যে করপশনের গভীরতা কতটুকুন হয়েছে, আমার টাকা পাচার হয়েছে, তাহলে ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে পরিবারতন্ত্র করা হয়েছে, লুটপাট তন্ত্রতে পরিণত করা হয়েছে অর্থনীতিকে। এটা তো সত্য ঘটনা। তা বিষয়গুলো তো এইগুলো এখন অন্তর্বর্তী সরকার এখন জাজমেন্ট করছে, অন্তর্বর্তী সরকারের দায়বদ্ধতা নেই। তাই কিছু জিনিস স্টেগনেন্ট রাখা হয়েছে, যেরকম ব্যাংকিং ফ্যাসিলিটি যেটা বড়রা বিজনেস পিপুলরা যেটা পেত, এখন এনপিএল বেড়ে গেছে, তাই না? দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ বেড়ে গেছে। বাংলাদেশের যে আপনার সর্বনিম্ন বাংলাদেশের যে ব্যাংকিং খাতের যে ক্যাপিটাল সংরক্ষণ, সেটাও এখন নাই বাংলাদেশের, দক্ষিণ এশিয়ার ভিতরে অবস্থান খুবই খারাপ। তাহলে সার্বঙ্গীন এটা অন্তর্বর্তী সরকার কিন্তু সে গুছিয়ে দিয়ে যাচ্ছে, অন্তর্বর্তী সরকার কাজ শুরু করে দিয়ে গেছে, ব্যাংকিং সেক্টরে টাস্ক ফোর্স করছে, ফাইন্যান্সিয়াল সেক্টরে টাস্ক ফোর্স করছে। তাহলে এখন এইটার যে ফলাফল, এটা ফলাফল নির্ভর করবে, এটা সফলতা নির্ভর করবে কিন্তু রাজনৈতিক সরকারের উপরে, প্রসপেক্ট গভর্নমেন্টের উপরে নির্ভর করবে। এখন সব সফলতা কিন্তু আমি অন্তর্বর্তী সরকারের উপরে আমি দিব না, কারণ ওনারা কাজ শুরু করে দিয়ে গেছে। এখন ব্যাংকিং খাত সামনের দিনে যদি আবার আইন পরিবর্তন করা হয়, পার্লামেন্টে আবার পরিবর্তন করা হয়, তাহলে তো আবার অর্থনীতি আবার ধসের দিকে চলে যাবে, আবার টাকা পাচার হবে, লুটপাট তন্ত্র হবে। এবং মাহফুজ ভাই যে কথাটা বলতেছিলেন, আপনি যে কথা জিজ্ঞেস করতেছিলেন যে এলডিসি গ্রাজুয়েশনের পিছনের কোনো ইয়ে আছে কিনা, হ্যাঁ দেখেন যে সলোমন দ্বীপপুঞ্জ 2023-এ তারা পেশাতে তারা কিন্তু পিছিয়ে আছে, এলডিসি গ্রাজুয়েশনের পিছিয়ে আছে তাদের গৃহযুদ্ধের কারণে। 2023-এ আপনার অ্যাঙ্গোলা তার বাণিজ্যিক সংক্রান্ত সমস্যার কারণে কিন্তু এটা তারা সিডিপি কিন্তু জাতিসংঘ এটা তাদেরকে এটা পিছিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে যে নেপালে একসময় ভূমিকম্প হয়েছিল, আপনার মালদ্বীপে একসময় সুনামি হয়েছিল, তারাও পেশাতে সক্ষম হয়েছে। তাহলে বাংলাদেশের যে এখন যে আমরা প্রস্তাবনা এখন যে আমরা দিব যে আমরা পেশাতে চাচ্ছি কিনা, সেটা আমার ভ্যালিড রিজন থাকতে হবে। হ্যাঁ, ভ্যালিড রিজন থাকলে কিন্তু তারা এটাই করবে। আরেকটা বিষয় আছে এখানে, শুধু আমি অ্যাপ্লিকেশন করলে হবে না, আমার অর্থনৈতিক কর্মকাণ্ড কি মন্থর গতিতে রয়েছে আমার। হ্যাঁ, বিশ্বের অনেক দেশ এটা অ্যাপ্লিকেশনও করেছে, সফলও হয়েছে, তারা পিছিয়ে দিয়েছে সময়। কিন্তু আরেকটা বিষয়, আমাদের ভোটিং লাগবে। বাংলাদেশের ভোটিং কে দিবে একটা বিষয়, কারণ অন্যান্য দেশ যখন এটা পেশ করেছে অ্যাপ্লিকেশনটা, সেখানে কিন্তু মানে খুব পাওয়ারফুল কিছু দেশ তাদের পক্ষে কিন্তু ভোট দিয়েছে, তাদের পক্ষে মানে বলেছে হ্যাঁ ওকে। কিন্তু এই জিওপলিটিক্যাল একটা ইস্যু রয়েছে, এই ভূ রাজনীতিতে আমরা কতটুকুনি, ভূ রাজনীতির ভিতর দিয়ে আমরা কতটুকুনি সফল হব এলডিসি গ্রাজুয়েশন পিছনের ক্ষেত্রে, সেটাও একটা কিন্তু ম্যাটার্স। আমি সেখানে কি দুশ্চিন্তা আছে? সেখানেও হয়তো দুশ্চিন্তা আমাদের এখন থাকতে পারে, কারণ হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময় ভূ রাজনীতি একরকম থাকবে, পলিটিক্যাল গভর্নমেন্টের সময় ভূ রাজনীতি। বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান সারা বিশ্বের কাছে নন্দিত এবং সবার সাথে তার সুসম্পর্ক রয়েছে, এখনো কেন এই দুশ্চিন্তা থাকতে হবে? কিন্তু আমি কি এফডিআই আনতে পেরেছি? আমি কি অন্যান্য কাজগুলো করতে পেরেছি? পারিনি। কিন্তু আমি, হ্যাঁ ঠিক আছে আপনি বলেছেন হ্যাঁ নন্দিত, কিন্তু আমি মানে বিষয়টা কি বলে, সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময় কোনো দেশ কিন্তু আপনার লার্জ স্কেলে কিন্তু বিনিয়োগ করবে না।
তো ওই কমিটমেন্ট অন্তর্বর্তী সরকারের সময় থাকে না, নর্মালি থাকে না, নর্মালি দেখা যায় না। আপনার এটা কারণ ব্যক্তিগত সম্পর্ক একটা আলাদা, রাষ্ট্রের সাথে চুক্তি একটা আলাদা। ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিয়েছেন যে বিনিয়োগ কি এসেছে, এফডিআই কি এসেছে। আমি আবার একটু ডক্টর মাহফুজ কবির আপনার কাছে আসতে চাই। এই যে বাণিজ্যিক সংকটের কথা বলা হচ্ছে, বিনিয়োগকারীরা বলছে যে বিনিয়োগ হচ্ছে না, যে সুবিধা দেওয়ার দরকার সেই সুবিধা দেওয়া হচ্ছে না, নতুন করে কি আসলে বাণিজ্যের সংকট হয়েছে আপনি মনে করেন? বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু সেইভাবে আমি সংকট দেখি না এই মুহূর্তে। একটা সমস্যা ছিল আমাদের প্রথম দিকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে, তো আসলে পরিস্থিতি আমরা তো বুঝতে পারছি যে একটা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা গেছি। কিন্তু একই সঙ্গে এটা আমি সাধুবাদ দেবো এই সরকারকে যে তারা কিন্তু বল প্রয়োগ না করেই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছে। তখন বল প্রয়োগ করলে তার হিতে বিপরীত হতে পারতো। তো সুতরাং এরপরে যেটি হয়েছে যে তারা কিন্তু সবকিছু অ্যাসেস করেছে, মানে আমাদের ট্রেড রিলেটেড যে পলিসিগুলো আছে সেগুলো তারা দেখেছেন এবং কোথায় কোথায় সমস্যা রয়েছে সেগুলো তারা চিহ্নিত করেছেন। এর মধ্যে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো যে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা যে ট্যারিফ নিয়ে আর কি একটা সমস্যা ছিল, ওই সময় কিছুটা ভয় ছিল আমাদের মধ্যে যে এই সরকার আসলে এটাকে সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারবে কিনা। কিন্তু আমরা তো দেখতে পেলাম যে এটা সুন্দরভাবে এটা হয়েছে এবং আশাতীতভাবে পেরেছে। আশাতীত মানে কি, বাংলাদেশের ইতিহাসে এত বড় যে আমাদের বার্গেনিং সাকসেস সেটা কিন্তু আসলে আসেনি কখনোই। ইটস এ ভিক্টরি, বিশাল। এবং এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের সঙ্গে আমরা আসলে নেগোশিয়েট করে জয়লাভ করেছি। হ্যাঁ, তো এখন কিন্তু আমাদের সেই মানে যদি আমরা বলি সেই অর্থে যে আমাদের রপ্তানি আয়ের ক্ষেত্রে তেমন কোনো বাধা নেই এই মুহূর্তে। এলডিসি গ্রাজুয়েশন যখন হবে তারপরে দেখা যাবে। বাট এই অন্তর্বর্তী সরকারের সময়ে আমরা রপ্তানি এবং আমদানি দুটো জায়গাতেই কিন্তু ভালো অবস্থাতে আছি, তেমন কোনো প্রতিবন্ধকতা নেই। মাঝখানে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল, সেটি হলো যে এনবিআর কর্মকর্তারা তারা যে আন্দোলনে গেছিলেন এই সময়টাতে আমাদের সেটি সাময়িক একটি ঘটনা। হ্যাঁ, সেটি সাময়িক হলেও একটা নেতিবাচক বার্তা কিন্তু প্রায় দিয়ে যাচ্ছিল। হ্যাঁ, কিন্তু সেটাও আমরা মোটামুটি মুক্তি লাভ করতে পেরেছি। তো এখন এই মুহূর্তে আসলে বাণিজ্যের ক্ষেত্রে আমরা তেমন কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি নেই। এখন যে কাজটা করতে হবে সেটি হলো যে আমাদের বেশ কিছু এফটিএ করতে হবে, মুক্তি বাণিজ্য অঞ্চল ঘোষণা করতে হবে বাইল্যাটারাল, এবং পারলে কিছু যে সমস্ত রিজিওনাল গ্রুপিং আছে সেগুলোর মধ্যে যেতে হবে। হ্যাঁ, তো সেইগুলো নিয়ে কাজ হচ্ছে এখন বেশ কিছু দেশের সঙ্গে, বিশেষ করে আমি বলবো যে জাপান, দক্ষিণ কোরিয়া, ইউএই মানে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, এই চারটে দেশের সঙ্গে কিন্তু বেশ ভালো অগ্রসর হয়েছে আমাদের মুক্ত বাণিজ্য চুক্তি করার ক্ষেত্রে। অর্থাৎ এই সরকার দ্বারগুলো উন্মোচন করে দিয়ে যাচ্ছে। এবং সবচেয়ে যে ভালো কাজটি হয়েছে সেটি হলো যে ব্যাংকিং খাতে শৃঙ্খলা প্রায় ফিরে এসছে। আমরা আসবো সেই আলোচনায়। আবার একটি বিজ্ঞাপন বিরতিতে যাব। প্রিয় দর্শক, নিতে হচ্ছে আরো একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরবো আমাদের অতিথিদের নিয়ে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনা আমাদের আজকের বিনিয়োগ, বাণিজ্য এবং এলডিসি গ্রাজুয়েশন। আমরা কথা বলছিলাম আমাদের দুজন অতিথির সাথে। রয়েছেন ডক্টর মাহফুজ কবির, রয়েছেন অর্থনীতি বিশ্লেষক মাজেদুল হক। আমি আবার একটু ডক্টর মাহফুজ কবির আপনার কাছে আসতে চাই। আমাদের এই যে বাণিজ্যের যে সংকট, বা আমরা এই যে গ্রাজুয়েশনে আমরা পিছিয়ে আছি বা পিছিয়ে থাকতে চাই, আরও সময় চাই, এর মূল কারণ কি আমাদের বিনিয়োগে কোনো দেশি এবং বিদেশি বিনিয়োগে কোনো অন্তরায় আছে কিনা? না, অবশ্যই। তার কারণ এই যে আমাদের ট্রেডের একটা বড় অংশ আসে কিন্তু এই বাংলাদেশের ভেতরের বিনিয়োগ থেকে, অভ্যন্তরীণ বিনিয়োগ থেকে। আপনি যদি খেয়াল করেন আমাদের যে এফডিআই এর সবচেয়ে বড় জায়গা কিন্তু টেক্সটাইল অ্যান্ড ক্লদিং। হ্যাঁ, এবং সেখানে দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে চীন এবং আরো অনেক দেশ থেকে কিন্তু এটা আসছে। ইভেন যে সমস্ত দেশ থেকে আমি বলবো যে সমস্ত শক্তিশালী দেশ, উন্নত অর্থনীতি, সেগুলোর ভিতরে মার্কিন যুক্তরাষ্ট্র আছে, যুক্তরাজ্য আছে, সবারই কিন্তু স্টেক আছে আমাদের এই যে এক্সপোর্ট ওরিয়েন্টেড আরএমজি ইন্ডাস্ট্রিতে। তারা কিন্তু বিনিয়োগ করছে এখানে, কারণ এখানে সস্তা শ্রম রয়েছে এবং ভালো একটা লিঙ্কেজ তৈরি হয়েছে আসলে আমাদের উপরে ট্রাস্ট করে ক্রেতারা। তো সেই কারণে কিন্তু তারা আমাদের এই যে সমস্ত সেক্টরে, বিশেষ করে আরএমজি সেক্টরে তারা বিনিয়োগ করছেন। এখন এই জায়গাটাতে আমাদের বিনিয়োগ থাকাটা খুব গুরুত্বপূর্ণ। যদিও এই যে 2024-এর যে আমরা দেখলাম যে একটা বড় গণ অভ্যুত্থান হলো, তো সেটার পরে আমাদের অনেক প্রত্যাশা ছিল, সরকারের দিক থেকে কিন্তু অনেক চেষ্টাও ছিল, বিডা এখনো কাজ করছে তারা বিনিয়োগ নিয়ে আসার জন্য। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে এফডিআই যেটি, সেটা নিট এফডিআই, সেটা কিন্তু নেগেটিভ। তার মানে হচ্ছে আউটফ্লো হয়েছে অলরেডি, এবং কিন্তু তাদের স্টক আছে ভালো। এখন এই জায়গাটাতে মার্কিন যুক্তরাষ্ট্র বারবার বলছে, উন্নত দেশগুলো থেকে তো বলাই হচ্ছে বারবার যে আমাদের এই বিনিয়োগ খাতে সংস্কার লাগবে। এখানে যে ওয়ান স্টপ সার্ভিস, সেটার নামে যেটা হচ্ছে সেটা আসলে ওয়ান স্টপ সার্ভিস নয়। তো গার্মেন্টস ফ্যাক্টরি করতে চাইলে সেখানে 7-8টা জায়গা থেকে পারমিশন লাগে, সার্টিফিকেট লাগে। তো সেই সমস্যাগুলো আছে, আমাদের দুর্নীতি আছে, ল্যান্ড অ্যাকুইজিশনের প্রবলেম। তো এই জিনিসগুলো যে চলমান যে সমস্যা, সেই সমস্যাগুলো যদি আমরা সংস্কার না করি, তাহলে সেক্ষেত্রে যে ফিগারে আমরা এই মুহূর্তে আসলে এক্সপোর্ট করছি ওই ফিগারেই থাকবো আমরা, খুব বেশি হয়তো কিছু করতে পারবো না।
আর বিদেশি বিনিয়োগ আসলে সুবিধাটা হয় সেটা হলো যে দেশি বিনিয়োগও কিন্তু সমান তালে চলে আর কি, বাড়ে। যেহেতু বিদেশি বিনিয়োগে এই মুহূর্তে কিছুটা স্থবিরতা রয়েছে, আমরা যদিও একটা বিনিয়োগ সম্মেলন করেছি, তারপরে আশা করছিলাম যে বড় বড় অ্যানাউন্সমেন্ট আসবে, কিন্তু সেটা আসেনি। কিন্তু আমাদের দেশি যারা বিনিয়োগকারী তাদের মধ্যে আসলে কিছুটা দ্বিধা আছে, যেটা মাজেদুল অলরেডি বলেছেন, যে এইখানে তারা চিন্তা করছেন যে আমাদের যে আপকামিং গভর্নমেন্ট, যারা ইলেক্টেড গভর্নমেন্ট হবে, তাদের নীতিগুলো কেমন থাকে সেটা একটু তারা দেখতে চায়। এবং একই সঙ্গে সরকারের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে আসলে ব্যবসায়ীদের, তারা কিন্তু আস্থার সংকটে কিছুটা ভুগছেন। কারণ হলো যে অন্তর্বর্তী সরকার খুবই ট্রান্সপারেন্ট, তারা কিন্তু যে খাতে ধরছে তাদের কাছে কিন্তু আসলে আপন পর বলে দেশ নিয়ে তারা ভাবছেন যে খাতে সংস্কার দরকার। তো এখন এই জায়গাটাতেই আমার মনে হয় কি যে আগে আমাদের যেটা অভ্যাস তৈরি হয়ে গেছে যে আমরা ক্ষমতার কাছাকাছি থাকবো, আমরা মন্ত্রী এমপি হব, মেয়র হব, তারপরে এই ব্যবসাগুলো বাগিয়ে নেব, এখন কিন্তু সেই অবস্থা নেই। যার ফলে আগে যেরকম নীতি যে আইন কানুন সেগুলো ভঙ্গ করা হয়েছে, এখন কিন্তু সরকার খুবই শক্ত এই জায়গাতে। সেই কারণে কি ব্যবসায়ীরা সরকারের উপর অসন্তুষ্ট? আমার মনে হয় কি যে এটার একটা প্রভাব রয়েছে, হ্যাঁ, যে তারা কিন্তু এখন চাইলেই পাচ্ছেন না, তাদের কিন্তু একটা নিয়মের মধ্যে দিয়ে আসতে হচ্ছে। তাদের সুবিধার জন্য সরকার প্রধানের সাথে বসবার জন্য, দেখা করবার জন্য উন্মুখ হয়ে থাকতে হবে কেন? তাদের যে যে মিনিস্ট্রিতে যে সমস্যা তারা যদি অ্যাড্রেস করে, তাহলে সরকার প্রধান তাদের কাছে বসছে না, ব্যবসায়ীদের সাথে বসছে না, সেই অভিযোগ আমাদেরকে শুনতে লাগবে না? এটা অবশ্যই আমাদের তো একটা অভ্যাস হয়ে গেছে, যেটা আমি আগে বলেছি, যে তখন তারা চাইলে কিন্তু একটা ফোন কল করলেই বা এটা টেস্ট করে তারা কিন্তু সরাসরি প্রধানমন্ত্রীর কাছে যেতে পারতেন। এখন কিন্তু সেই অ্যাক্সেসটা নেই। এখন একটা অর্ডার তৈরি হচ্ছে, এটা যেমন সত্য তেমনি করে এটাও সত্য যে আসলে ব্যবসায়ীদের সাথে বসতে হবে। ঠিক আছে, মাননীয় প্রধানকেই বসতে হবে, মাননীয় প্রধান উপদেষ্টা না পারলেন অন্তত যে তার কাউন্সিল অফ অ্যাডভাইজার্স তার সঙ্গে যদি একটা রেগুলার মিটিং হতো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তখন মাননীয় প্রধান উপদেষ্টা না এলেও চলতো, বা মাঝে মাঝে তিনি বিনিয়োগকারীদের সঙ্গে সম্মেলন করা বা অন্য কোনো বড় মিটিং করা সেটা হয়তো করা যেত। তো এইভাবে করে কিন্তু এটা যদি আমরা এই হঠাৎ করে বন্ধ করে না দিয়ে, যে আমরা যদি এই রেগুলারিটিটা মেনটেন করতে পারতাম, তাহলে সেই ক্ষেত্রে হয়তো এনবিআর এর হেডের সঙ্গে বসতে হতো না। হ্যাঁ, যে এখন দেখা যাচ্ছে কি যে এনবিআর এর হেডই আসলে ডিসিশনটা নিচ্ছেন। হ্যাঁ, তো এখন আমি মনে করি যে আপনার কি এই যে ক্ষমতা বা দায়িত্ব, এই ডিসেন্ট্রালাইজ করাটাই কি শ্রেয় না, নাকি কেন্দ্রীভূত থাকাটাই না শ্রেয়? আমি মনে করি যে হ্যাঁ, ডিসেন্ট্রালাইজ করতে হবে, কিন্তু অথরিটি তো এনবিআর নয়। এনবিআর এর কাজ হচ্ছে যে রেভিনিউ কালেক্ট করা। ডিসিশনটা কোত্থেকে আসবে? ডিসিশনটা এনবিআর এর যে বাধাগুলো আছে সেগুলো যদি এনবিআর রিমুভ করতে পারে তাহলে কি যথেষ্ট নয়? না, এখানে অনেক বিষয় আছে, শুধুমাত্র রাজস্ব সংগ্রহের বাধা নয়, বরং বাধা আছে আমাদের নিয়ম কানুনগুলোতে। বিনিয়োগ করতে গেলে অনেক সমস্যা তৈরি হচ্ছে, এখনো কিন্তু এই ঘুষ বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়নি। তো এই কথাগুলো ব্যবসায়ীরা কার কাছে বলবেন? অনেকে চাঁদা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে মিরপুরে যে সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে সেগুলো অনেকের হয়তো ওই যে বিগত সরকারের আমলের লোকজনের, তো সেগুলো দখল করার জন্য কিন্তু এখন তৎপরতা শুরু হয়ে গেছে। এখন এই ব্যবসায়ীরা, দেশি বিদেশি ব্যবসায়ীরা কষ্টের কথা কার কাছে গিয়ে বলবেন? তারা কিন্তু সবসময় চান যে একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে। এনবিআর এর চেয়ারম্যান কিন্তু সেই কর্তৃপক্ষ নয়। ব্যবসায়ীরা কি ইউনাইটেড? আমাদের কিন্তু এই মুহূর্তে এপিসিসি এর ইলেক্টেড বডি নেই। এখন ইউনিটের কথা যদি বলি, তাহলে বিজেএমবি কেএমএ রয়েছে, আর কিছু হয়তো অ্যাসোসিয়েশন আছে, তাদের ইলেকশন হয়েছে, কিন্তু মূল যে জায়গাটা অ্যাপেক্স বডি, সেখানে কিন্তু ইলেক্টেড কোনো বডি নেই। যার ফলে সিদ্ধান্তটা আসছে কার কাছ থেকে? অ্যাডমিনিস্ট্রেটরের কাছ থেকে। তাই মনে করি যে এই সমস্যার সমাধান হয়ে যেত যদি এখানে খুব দ্রুত একটা ইলেকশন হয়ে যেত। এখন ইলেকশনের কথাবার্তা হচ্ছে, হয়তো আগামী 1-2 মাসের ভিতরে হয়ে যাবে, নাও হতে পারে। তাহলে এই যে ভ্যাকুয়ামটা তৈরি হচ্ছে, যে আলোচনার দ্বারটা কিন্তু মুক্ত করা যাচ্ছে না। আর আমাদের আলাপ আলোচনা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে দূরত্ব অনেকটাই কমে যাচ্ছে। কথা বলতে পারলে কিন্তু অনেক কিছু হালকা হয়ে যায়। তখন ব্যবসায়ীরা তাদের নেতৃত্বের জায়গা থেকে সংশ্লিষ্ট জায়গায় কথা বলতে পারবে এবং সমস্যার অনেকটাই সমাধান করা যাবে। অন্তত কথা বললে সমস্যার সমাধান না হোক, মনের বোঝাটা তো হালকা হয়ে যাবে। আমরা সেই সাইকোলজিক্যাল যে অ্যাডভান্টেজ সেটাও তো দিচ্ছি না। তো আমি মনে করি যে এই জায়গাতে একটু যদি আমরা চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে আশা করি বিনিয়োগের ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেগুলো অনেকটা কেটে যাবে। ধন্যবাদ জনাব মাহফুজ কবির। আমি একটু আসতে চাই জনাব মাজেদুল হক। আমাদের যে ব্যবসা বাণিজ্যের যে অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য, উনি যেটি বলছিলেন যে বিদেশি বিনিয়োগ আসে কখন, দেশের মধ্যে যদি বিনিয়োগ হয়, আবার দেশি ব্যবসায়ীরা সেখান থেকে পিছপা হয়ে আছেন। কারণ অভ্যন্তরীণ বিনিয়োগই যদি না হয়, তাহলে বিদেশি বিনিয়োগ আসবে কেন, উৎসাহিত হবে কেন? কিন্তু অভ্যন্তরীণ বিনিয়োগের ক্ষেত্রে বলা হতো যে ব্যাংক সুবিধা পাচ্ছে না, কিন্তু ব্যাংক থেকে তো ব্যাংকাররা টাকা নিয়ে বসে আছে, নতুন কোনো বিনিয়োগ প্রপোজাল পাচ্ছে না। কারণটা কি? যে দেখেন যে এক সময় যেটা হয়েছে যে কেন্দ্র ব্যাংক থেকে সকালে এক ধরনের সার্কুলার, দুপুরে এক সময় সার্কুলার, আবার সন্ধ্যার সময় অফিস ত্যাগ করার সময় আরেকটা সার্কুলার। এটা কিন্তু আমরা দেখেছি বারবার। এবং মাহফুজ ভাই যেটা বললেন যে ব্যবসায়ীদের একটা ইন্টারভেনশন আছে কিনা, হ্যাঁ, দীর্ঘদিন ধরে তারা সরকারের হেড অফ দ্য গভর্নমেন্টের খুব আশেপাশে ছিল,
ওই যে ট্রেন্ড, সেই ট্রেন্ডটা তো এখন এই ট্রেন্ড থেকে তারা বিচ্যুত হয়ে গেছে, বিচ্যুত হয়ে, এবং সমস্ত কেন করোনা ভাইরাসের সময় 5,000 কোটি টাকা দিয়েছিল না গভর্নমেন্ট প্রণোদনা হিসেবে, 5,000 কোটি টাকা মনে দিয়েছিল করোনা ভাইরাসের সময়। এটা তো লার্জ কংগ্লোমারেট যারা, তারা কিন্তু এটা 24 ঘন্টার ভিতরে এটা নিয়ে অ্যাভেল করেছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমার যে ক্ষুদ্র ব্যবসায়ী এসএমই সেক্টরে যারা রয়েছে, যারা পাবনা সিরাজগঞ্জে টুপি বুনতেছে, তাদের সুবিধাটা কোথায়? তাদের কাছে ব্যাংক কি রিস্ক করেছে কিনা? বাংলাদেশে তো সবসময় ব্যাংকের শাখাগুলোতে দেখি যে ওমেন ডেস্ক, এসএমই ডেস্ক একটা থাকে, কিন্তু লার্জ কংগ্লোমারেটের জন্য কিন্তু ডেস্ক আলাদা থাকে না, কারণ ওরা তো সুবিধা পেয়েই আসতেছে। পরে সেন্ট্রাল ব্যাংক বিভিন্ন স্টেটে, আমরা যেটাকে বলি এলটিইউ, রাজস্বের ক্ষেত্রে বলে থাকি লার্জ ট্যাক্স পেয়ার, রাইট। তো এই বিষয়গুলোকে কিন্তু নানাভাবে এটা বাধাগ্রস্ত হয়ে গেছে, এবং তাদের সাথে হয়তো বর্তমান সরকারের একটা কনফ্লিক্ট বা সাইকোলজিক্যাল একটা থাকতে পারে, ব্যাটল থাকতে পারে। কিন্তু অন্তর্বর্তী সরকার চাচ্ছে যে 1972 সালের পরে কি হয়েছিল, যে কিছু ইকোনমিস্ট এটাকে সংস্কারের দায়িত্ব নিয়েছিল, সেই সংস্কার দিয়ে হয়তো আমরা চলছি। পরে সাইফুর রহমান আসলো, সাইফুর রহমানও অনেক সংস্কার করেছে, খুব মনে প্রাণে সংস্কার করেছে, সেটা দিয়ে অর্থনীতি সামনের দিকে এগিয়ে গেছে। আবার আমাদের আরেকটা সুযোগ হয়েছে যে এই গ্রুপটাকে আমরা পেয়েছি, সুতরাং ওনাদের সংস্কারকে আমরা ওয়েলকাম করি। কারণ হচ্ছে যে শ্রীলঙ্কার যে সংস্কারগুলো হয়েছে, শ্রীলঙ্কা কি করছে, সেই সংস্কারগুলো কিন্তু জনগণ মেনে নিছে। আমরা যখন সরকারি চাকরির বিধি আমরা করছে, পরিবর্তন করছে, তখন আমরা বাধা, এনবিআর এর রাজস্ব খাতে আমরা বাধা। শ্রীলঙ্কার গভর্নমেন্ট যেটা করেছিল, সেটা তারা প্রথম যেটা ধরেছিল মানে করাপশনকে নির্মূল করার, অপ্রয়োজনীয় ব্যয়কে তারা ডিসকারেজ করেছে সবসময়। বাংলাদেশের তো এই ধরনের সুযোগ রয়েছে। বাংলাদেশ যদি আজকে করাপশনকে নির্মূল করতে পারে, আমলাতান্ত্রিক জটিলতা, আজকে 100 ইকোনমিক জোন আমি করেছি, সেই 100 ইকোনমিক জোনের আমার বিনিয়োগ কোথায়, আমার প্রসপেক্ট কি, আমার বিনিয়োগ প্রসপেক্ট কি? আমি ওয়ান স্টপ সার্ভিস বারবার বলছি, ওয়েবসাইটে দিচ্ছি, কিন্তু বাস্তবে ওয়ান স্টপ সার্ভিস বাংলাদেশে আসতে গেলে এখনো 10 থেকে 15 বছর 20 বছর সময় লাগবে। কারণ এখানে কোনো ধরনের কোনো আমলাতান্ত্রিক জটিলতাটা আমার কাছে মনে হয় নাই যে বিন্দু পরিমাণে এটা চেঞ্জ হয়েছে, কারণ এটা হওয়ার কথা না। কারণ এটা তো সাপোর্টিভ হতে হবে, সরকার সাপোর্ট দিতে হবে সরকারকে। সুতরাং আমার কাছে যেটা মনে হয়েছে, এবং সামনের দিনে দেখেন ইউরোপিয়ান ইউনিয়নের যে এলডিসি গ্রাজুয়েশনের যে চ্যালেঞ্জ, আমরা চেয়েছিলাম যে জিএসপি প্লাস সুবিধা। হ্যাঁ, জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য আমাদের খুব রাষ্ট্র চাইলে সম্ভব, যদি বাক স্বাধীনতা নিশ্চিত করতে পারি, যদি গণতন্ত্র নিশ্চিত করতে পারি, যদি শ্রম অধিকার নিশ্চিত করতে পারি, তাহলে তো আমার জিএসপি প্লাস ফ্যাসিলিটিস আমার নিয়ারিং হাতের কাছে চলে আসবে। তো এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা গভর্নমেন্টের, এটা রাষ্ট্র কি চাই সেটা দেখতে হবে। রাষ্ট্র যদি চাই 3টা ইন্ডিকেটর আমরা ডেভেলপ করব, তাহলে কিন্তু আমার এলডিসি গ্রাজুয়েশনের চ্যালেঞ্জ আমরা অনেক। সেই চ্যালেঞ্জে যাওয়ার আগে আমি আবার একটু আপনার কাছে আসতে চাই, সেটি হলো যে এই যে ব্যবসায়ীরা বলছেন যে তারা ব্যবসার পরিবেশ পাচ্ছেন না, বা ব্যবসার জন্য যে উপাদানগুলো দরকার সেগুলো পাচ্ছেন না, আসলে বাস্তবে কি তাই? দেখেন, যে আদানির সাথে আমরা বিদ্যুতের চুক্তি করছিলাম, আমরা গ্যাস সংকটে ভুগছি, আমরা তারপরে হচ্ছে যে জ্বালানি সংকটে ভুগতেছি। এই সংকটগুলো তো আমাদের সবসময় চলমান, এবং যে চাহিদাটা রয়েছে সেই চাহিদা থেকে যোগান কিন্তু অনেক কম। এক। দ্বিতীয় নম্বর কথা, যে ব্যবসায়ীদের যে এই যে জ্বালানি সংকটটা আজকে একদিনের কথা না, এবং পরবর্তীতে যোগ হয়েছে যে আদানির বিদ্যুতের সংকট, আদানির সাথে যে চুক্তি হয়েছে, কিছু কিছু চুক্তি বাংলাদেশ অনেক বেশি পরিমাণে, যে আদানির যে চুক্তি আমাদের কাছ থেকে নিচ্ছে, সে অন্যদের কাছ থেকে নিচ্ছে না, তাই না? তাহলে বাংলাদেশের অনেক চুক্তি নিয়েও কিন্তু অনেক কথাবার্তা হয়েছে। জাইকার সাথে যে চুক্তিগুলো হয়েছে, মেট্রো রেল নিয়ে যে চুক্তি হয়েছে, হ্যাঁ, আমি তো সেদিন বলছি যে ভারতের বিহার রাজ্যে পাটনাতে জাইকা মেট্রো রেল করেছে, বাট ওই মেট্রো রেলের ম্যানেজমেন্ট হয়েছে কিন্তু ইন্ডিয়ান পিপল, কিন্তু বাংলাদেশের ম্যানেজমেন্ট কিন্তু জাইকা, জাপানিজ পিপল। তাহলে বাংলাদেশের চুক্তিগুলোর ভিতরেও কিন্তু অনেক ধরনের সমস্যা রয়ে গেছে। তাহলে আজকে জাইকার সাথে আমরা চুক্তি করেছি, তার ম্যানেজমেন্ট তাদের, তদারকি তাদের, সমস্ত বিষয় তাদের, কিন্তু আমি পার্শ্ববর্তী দেশ ভারত যে জাইকার সাথে যে চুক্তিগুলো করে যে আজকে যে প্রকল্পগুলো হাতে নিয়েছে, সেই প্রকল্পগুলো দায়িত্ব কিন্তু ভারতের নাগরিক। সুতরাং আমাদের চুক্তির ভিতরে অনেক গোলযোগ আছে, এবং এই কারণে হয়তো অনেক ধরনের সমস্যা আমরা ফেস করছি। কিন্তু ধন্যবাদ জনাব মাজিদুল হক, ধন্যবাদ জনাব মাহফুজ কবির, আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি আমরা দুজন বিজ্ঞ অতিথির কাছ থেকে আমাদের ব্যবসা, বিনিয়োগ এবং গ্রাজুয়েশনে যাবার ক্ষেত্রে আমাদের যে প্রতিবন্ধকতা রয়েছে বা সম্ভাবনা রয়েছে সেটি শুনেছি। অনেকগুলো বিষয় উঠে এসছে, অনেকগুলো প্রস্তাব উঠে এসছে, এবং সরকারের কোথায় কোথায় ত্রুটি আছে এবং কোথায় সরকার এগিয়ে আছে সে বক্তব্যগুলো সুনিপুণভাবে আমাদের আজকের আলোচকরা তুলে ধরেছেন। আমরা আশা রাখতে চাই এখান থেকে সরকার এবং বেসরকারি খাতে যারা রয়েছেন সবাই যে বিষয়গুলোকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে
সেগুলো অনুধাবন করবার চেষ্টা করবেন এবং দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে সবাই যে যেখানটাতে আছে সবাই এগিয়ে আসবেন, দেশের অর্থনীতিকে একটি শক্ত পোক্ত ভিত্তির উপর দাঁড় করাতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করবার আগে শুধু জানিয়ে রাখতে চাই, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে সপ্তাহের 6 দিন, বিশেষ করে শনি থেকে বৃহস্পতিবার একই সময়ে। আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুলতান মাহমুদ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।